সন্ধ্যা ৭টা বাজে। আবরার মেনশনের ছাদে অনিমা, স্নিগ্ধা, নাহিদ, তনয়া, অভ্র আর জাবিন বসে আছে। রিক এখনো হসপিটালে আছে। আদ্রিয়ান বাড়িতে ফেরেনি এখনো। আদিব আর আশিসও হয়তো আদ্রিয়ানের সাথেই আছে। ওরা এমনি কফি আর স্ন্যাক্স খেতে খেতে গল্প করছে। হঠাৎ করেই জাবিনের ফোনটা বেজে উঠল। জাবিন ফোনটা হাতে তুলে একবার চারপাশে তাকিয়ে ইতস্তত করে উঠে অনেকটা দূরে চলে গেল কথা বলার জন্যে। অভ্র ঘাড় বাঁকিয়ে তাকাল। কে এমন ফোন করল যে আড়ালে গিয়ে কথা বলতে হচ্ছে? ওর সেই ক্রাশবয় নয়তো? জবে থেকে ছুটিতে এসছে সারাক্ষণ সেই ক্রাশবয়ের নামই জপে যাচ্ছে। সবসময়ই বেশ বিরক্ত হয় এসব ব্যাপারে ও। একবার জাবিনকে চেপে ধরে জিজ্ঞেস করেছিল ছেলেটাকে, কিন্তু জাবিন ওর সেই চিরচেনা উত্তর দিয়েছিল, দ্যাটস নান অফ ইউর বিজনেস। অভ্র গা রাগে কাঁপছিল এক প্রকার। ওর রাগী রূপের সাথে সবাই তেমন পরিচিত না। আন্ডারওয়ার্ল্ডের কোনো মিশনের ক্ষেত্রেই ওর এই রকম রাগের বহিঃপ্রকাশ ঘটে সাধারণত। কিছুক্ষণ পর জাবিন এসে বসল। ওর মুখে লাজুক হাসি ঝুলে আছে। সেই হাসি দেখে অভ্র ভ্রু কুঁচকে গেল। আবার কি হল? জাবিনকে এভাবে হাসতে দেখে অনিমা একটু কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার? এত লজ্জা পাচ্ছ কেন? জাবিন চোখ তুলে অনিমার দিকে তাকিয়ে নিজের লাজুক হাসিটা আরেকটু প্রসারিত করে বলল, ইউ নো হোয়াট ভাবি? আমার যেই ক্রাশ বয়ের কথা বলেছিলাম না? অনিমা মাথা ঝাঁকাল। জাবিন চারপাশে চোখ বুলিয়ে লাজুক কণ্ঠে বলল, ও আজ আমাকে প্রপোজ করেছে। সবাই অবাক হয়ে তাকাল জাবিনের দিকে। অভ্র চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। স্নিগ্ধা অবাক হয়ে বলল, বাবা, তা তুমি কি বললে? জাবিন যেন এবার লজ্জায় মাটিতে মিশেই যাবে এরকম অবস্থা। ঝট করেই উঠে পড়ল ওখান থেকে। মুখে লাজুক হাসি ধরে রেখে দ্রুতপদে চলে গেল ওখান থেকে। সবাই হেসে দিল, শুধু অভ্র বাদে। ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে এক প্রকার। কি হচ্ছে এসব? ওই ছেলেই বা কি? এর মধ্যে প্রপোজও করে দিল? তনয়া বলল, যাক, তাহলে কদিন পর আরও একটা বিয়ের অনুষ্ঠান চলবে, কি বলো? সবাই সম্মতি দিল তনয়ার কথায়। অভ্র মুখ গোমরা করে বসে আছে। নাহিদ বলল, বাট দুঃখ একটাই, তখন কিছু মানুষ আড়াল থেকে দেখবে আর গান গাইবে, বন্ধু যখন ক্রাশবয় লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। সবাই উচ্চস্বরে হেসে উঠল নাহিদের এরকম রসিকতায়। কিন্তু অভ্র ওই মুহূর্তে নিজেকে বড্ড বেশি অসহায় বোধ করল। ভেতরে ভেতরে হঠাৎই প্রচণ্ড খারাপ লাগা এসে জেকে ধরল। কিছুক্ষণ পর সবাই আড্ডায় মশগুল হয়ে উঠল। কিন্তু বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পরেই অনিমা খেয়াল করল ওর ভালো লাগছে না এখন আর আড্ডা। শুরুতে ভালো লাগলেও এখন বড্ড বেশি বিরক্ত লাগছে এদের বকবক। তাই এক পর্যায়ে বিরক্তি লুকোতে ব্যর্থ হয়ে উঠে দাঁড়িয়ে হনহনে পায়ে নিজের রুমে চলে গেল অনিমা। বাকি সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। নাহিদ চোখ সরু করে একবার তাকালো অনিমার যাওয়ার দিকে। পরে আবার কিছু একটা ভেবে মাথা ঝাঁকিয়ে নিজের কাজে মনোযোগ দিল। গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আশিস। এত বছরের বন্ধুত্বে আদ্রিয়ান এই প্রথম ওর গায়ে হাত তুলল। তাও পরপর 3টে থাপ্পড় মেরেছে আদ্রিয়ান ওর গালে। আদ্রিয়ানের অফিসে অভ্র, আশিস, আদিব বসেছিল। নাহিদ আসেনি, অন্য কাজে ব্যস্ত তাই। আদ্রিয়ান আসার পর আশিসকে মুখ অন্ধকার করে বসে থাকতে দেখে একটু অবাক হয়েছিল, কিন্তু কিছুই জিজ্ঞেস করেনি। কারণ ও আশিসকে আগেই বলে দিয়েছে কোনো সমস্যা হলে ওকে নিজে থেকে জানাতে। আর আজ আশিস তাই করেছে।
কারণ 3 দিন আগেই অয়ন অরুমিতাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে নিজের পরিবার দিয়ে। ওনারা বলেছেন একটু সময় নেবেন ভেবে দেখতে। হ্যাঁ বলে দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এরকম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ নেই। এটা শুনে আশিস অরুমিতার সাথে কথা বলেছিল, কিন্তু অরুমিতা সোজা বলে দিয়েছে ওর বাবা মা যেই সিদ্ধান্ত নেবে ও সেটাই শুনবে। অন্তত ওর মতো এক প্রতারকের কাছে ও ফিরে যাবে না। আশিস বুঝে যায় ওর পক্ষে অরুমিতাকে মানানো সম্ভব হবে না। তাই বাধ্য হয়েই আজ আদ্রিয়ানের কাছে ওর এই কঠিন স্বীকারোক্তি করে। সবটা শুনে আদ্রিয়ান যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি রেগে গেছিল আশিসের ওপর। তাই পরপর 3টে থাপ্পড় মেরে দিয়েছে আশিসকে। তবুও রাগ কমছে না। আদিব আর অভ্র মুখ ছোট করে বসে আছে। এখন চুপ থাকাটাই ভালো। আশিস এখনো মাথা নিচু করে রেখেছে। আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলল, একবারও লজ্জা করল না এরকম কাজ করেও আবার আমার সামনে এসে সেসব কথা বলতে? আশিস ইতস্তত করে বলল, আদ্রিয়ান তুই। আদ্রিয়ান ধমক দিয়ে বলল, একদম চুপ। কথা বলার কোনো মুখ আছে তোর? অনুতাপবোধ দেখাচ্ছিস? তুই অনুতপ্ত হচ্ছিস, কষ্ট পাচ্ছিস, তাতেই তোর 7 খুন মাপ হয়ে গেল তাই না? তোর কোনো ধারণা আছে তুই কি করেছিস? আর তুই ভাবছিস আমি তোর হয়ে অরুমিতার সাথে কথা বলবো? সিরিয়াসলি? তুই এমন বিহেভ করছিস যেন ওর একটা প্রিয় খেলনা ভেঙে ফেলেছিস। কয়েকদিন কেঁদে কেটে সরি বলবি আর সব ঠিক হয়ে যাবে। এত সহজ সবকিছু? আশিস মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু বলার মতো মুখ নেই ওর। আদিব কিছু বলতে নিয়েও বলল না। এখন যা বলার আদ্রিয়ানই বলুক। আদ্রিয়ান আবার বলল, অরুমিতা যেটা চাইবে সেটাই হবে। এ বিষয়ে আমি ওকে জোর তো করবই না, বরং সাজেস্ট করব যদি সম্ভব হয় তাহলে যেন অয়ন স্যারকেই বিয়ে করে। কারণ হি মাচ বেটার দ্যান ইউ। আশিস হালকা কম্পিত কণ্ঠে বলে ওঠে। আদ্রিয়ান আমার কথাটা। তোর কোনো কথা শুনতে এই মুহূর্তে আমি প্রস্তুত নই। এটাই ভালো হবে আমার সামনে থেকে চলে যা। ভবিষ্যতে আমার সামনে না আসলেই ভালো হবে। অভ্র আর আদিব প্রায় চমকে তাকালো আদ্রিয়ানের দিকে। আশিসও হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আদ্রিয়ানের দৃষ্টি স্বাভাবিক। আশিস অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছু বলতে নেবে তার আগেই আদ্রিয়ান বলে উঠল, গেট লস্ট। আশিসের চোখে মুখে এখনও অবাক হওয়ার ছাপ স্পষ্ট। আদ্রিয়ান এবার আগের বারের চেয়ে উঁচু আওয়াজে বলল, আই সেইড গেট লস্ট। আমি নিজের ওপর বেশিক্ষণ নিয়ন্ত্রণ রাখতে পারব না। আশিস বুঝল এখানে দাঁড়িয়ে থাকলে আদ্রিয়ান সত্যিই ভুলভাল কিছু করে ফেলতে পারে। তাই মাথা নিচু করেই বেরিয়ে চলে এলো ওখান থেকে। এখন আপাতত কিছুই করা নেই ওর। ও যা করেছে তার শাস্তি তো ওকে পেতেই হতো। হয়তো ভয়ানক শাস্তি। সময় নিজের গতি অনুসারে বয়ে চলেছে। বদলে গেছে অনেক কিছুই। রিক আর স্নিগ্ধার একটা ছেলে হয়েছে। এখন ওর 4 মাস বয়স। দেখতে রিকের মতো হলেও ওর স্নিগ্ধতা একদম স্নিগ্ধার মতো। রিক নিজের ছেলের নাম রেখেছে স্নিগ্ধ। আর অপরদিকে আশিস আর আদ্রিয়ানের সামনে আসেনি। আদ্রিয়ান চায় না এখন আশিস ওর সামনে আসুক। তবে কোথায় আছে কি করছে খোঁজখবর ঠিকই রাখে। আর অরুমিতাও ওর বাবা মায়ের কাছ থেকে সময় চেয়ে নিয়েছে। ও আগে পড়াশোনা শেষ করে জব করতে চায়। তারপর বিয়ের কথা ভাববে। এত মাসে অভ্র অবস্থা করুন। জাবিনের সাথে ঠিকভাবে যোগাযোগ হচ্ছে না। একবার ছুটিতে এসেছিল। দেখেই বোঝা গেছে এই মেয়ে নতুন করে প্রেম করছে। অভ্র নিজেকে এখন বড্ড অসহায় লাগছে। কষ্ট আর রাগ দুটোই হয় ওর। নিজের বোকামির জন্যে নিজের ওপরেও কম রাগ নেই ওর।
সব মিলিয়ে কয়েক মাস যাবৎ ভীষণ অস্বস্তি আর যন্ত্রণাতে কাটছে ছেলেটার। এদিকে রঞ্জিত চৌধুরী 2 মাস আগেই ছাড়া পেয়ে গেছেন। আর ছাড়া পেতেই কবির শেখের মতো উনিও উধাও হয়ে গেছেন কোথাও। আদ্রিয়ান সব দিক দিয়েই সতর্ক থাকার যথাসাধ্য চেষ্টা করছে। আর হাসান কোতোয়াল, রিক, অভ্রকে সহ নিজেদের প্ল্যান অনুযায়ী এগিয়ে নিচ্ছে। অনিমার ফাইনাল পরীক্ষা আরও আগেই শেষ হয়ে গেছে, তাই ওর আপাতত বাড়ি থেকে বের হওয়া এক প্রকার নিষিদ্ধ করে দিয়েছে আদ্রিয়ান। কারণ ও জানে প্রথম আঘাত অনিমার ওপর আসার সম্ভাবনাই বেশি। রাত 1টা বাজে। বিছানায় চোখ বন্ধ করে এক প্রকার মরার মতো পড়ে আছে অনিমা। মাথায় কাছেই গম্ভীর আর চিন্তিত মুখ করে থুতনিতে 2 হাত রেখে বসে আছে আদ্রিয়ান। নাহিদ খুব ধীরে যত্ন সহকারে একটা ইঞ্জেকশন পুশ করে দিল অনিমাকে। এরপর একটা লম্বা শ্বাস ফেলে বলল, সকালের আগে আর উঠবে না। আদ্রিয়ান গম্ভীর স্বরে বলল, তুই আসার পর থেকে আমি তোকে জিজ্ঞেস করছি রিপোর্টগুলো কি বলছে? নাহিদ চুপ মেরে গেল। সেদিনের পরও অনিমা ওরকম ব্যবহার করত, তবে ভীষণ কম। তবে 3-4 মাস আগে থেকেই অনিমার অল্পতে বিরক্ত হওয়া বা রেগে যাওয়ার সমস্যাটা বাড়তে থাকে। প্রথম 1.5 মাস সেটা খুব বেশি অস্বাভাবিক মনে না হলেও এরপর থেকেই মাত্রাটা বাড়তে থাকে। একদিন আদ্রিয়ান একটু লেট করে বাড়ি ফেরে। কিন্তু অনিমা সেদিন ওকে বলেছিল তাড়াতাড়ি আসতে, একসাথে খাবে। কিন্তু আদ্রিয়ানের শোয়ের সময় 2 ঘন্টা পিছিয়ে যাওয়াতে আসতে দেরি হয়ে যায়। বাড়ি ফিরে রুমে এসে দেখে যে অনিমা উল্টো ঘুরে শুয়ে আছে। আদ্রিয়ান বুঝতে পেরেছিল যে বউ তার রাগ করেছে। তাই ফ্রেশ না হয়েই অনিমা পাশে গিয়ে বসে কপালে চুমু দিতে গেলেই অনিমা ঝাড়া দিয়ে সরিয়ে দেয় ওকে। আদ্রিয়ান অবাক হয়ে যায়, তবুও কিছু না বলে উঠে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে অনিমাকে টেনে তোলে আদ্রিয়ান। কারণ ও জানে অনিমা খায়নি। টি টেবিলে রাখা খাবারের ট্রেটা থেকে প্লেট নিয়ে অনিমার দিকে এগিয়ে দিতেই ও ধাক্কা দিয়ে ফেলে দেয় সব খাবারগুলো। আদ্রিয়ান বেশ রেগে যায় এই ঘটনায়। অনিমাকে চড় মারার জন্যে হাত তুলেও হাত নামিয়ে নেয়। অনিমা এর জন্যে আরও রাগ করে শুয়ে পড়ে। ওই মুহূর্তে আদ্রিয়ানেরও প্রচণ্ড রাগ লাগছিল। ওর কথা না রেখে দেরি করে ফেরার জন্যে অনিমা এরকম ব্যবহার করবে সেটা আশা করেনি ও। তাই কথা না বাড়িয়ে নিজেও শুয়ে পড়ে। পরের দিন সকালে যা হয় তাতে আদ্রিয়ান আরও অবাক হয়। ঘুম ভাঙতেই খেয়াল করে অনিমা ওকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আদ্রিয়ান কিছু বলার আগেই অনিমা কাঁদতে কাঁদতে বলেছিল, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। কাল রাতে আমার কি হয়েছিল নিজেই জানি না। খুব রাগ লাগছিল আপনার ওপর। আমি জানি আমি ঠিক করিনি। আমার জন্যে কাল রাতে খেতেও পারেননি আপনি। থাপ্পড় কেন মারলেন না আমাকে? সেদিনই আদ্রিয়ানে সন্দেহ করা শুরু করে ব্যাপারটা। এরপর থেকেই ও গভীরভাবে লক্ষ্য করতে থাকে অনিমার সব গতিবিধি। খেয়াল করে যে পরিবর্তিতে ওর এই রাগ বাড়ির অন্যান্য সদস্যদের ওপরেও পড়ছে। নাহিদ আবরার মেনশনে থাকে না আর রিক ডক্টর। দিনের বেশিরভাগ সময় ওর বাইরেই কাটে। তাই ওরা তেমন লক্ষ্য করেনি ব্যাপারটা। অস্বাভাবিকতার আভাস পেয়েই নাহিদকে ডেকেছিল ও। হ্যাঁ, নাহিদই শুরুতে অনিমার ট্রিটমেন্ট করেছিল। ওর এত তাড়াতাড়ি দেশে আসার কারণটাও অনিমাই ছিল। আর ওর নীরব চিকিৎসায় অনিমা সুস্থ হয়েও গিয়েছিল। কিন্তু আবার অনিমার অবস্থার অবনতি দেখে অনিমার কিছু টেস্ট করাই নাহিদ। অনিমার অজান্তেই হয়েছে সেটা। রুটিন চেকআপের নাম করে নিয়ে গিয়েছিল হাসপাতালে। কিন্তু আজ রিপোর্টে ও যা দেখল তাতে নাহিদ চমকাতে বাধ্য হয়েছে। আদ্রিয়ান আবার বলল, কি হলো বল? নাহিদ একটা লম্বা শ্বাস ফেলে বলল, রিপোর্টে আমি যা পেয়েছি সেটা খুব ভয়াবহ। ওর শরীরে আবার সেই ড্রাগস দেওয়া হয়েছিল, তাও হিউজ পরিমাণে। আদ্রিয়ান চমকাল।
ড্রাগস। কিন্তু কে দেবে? ওর বাড়িতে এসে অনিমাকে ড্রাগস দেবে, তাও নিয়মিত? কিভাবে সম্ভব? নাহিদ বলল। আর তার চেয়েও অবাক করা বিষয় হচ্ছে আনুমানিক 4 মাস আগে সেটা দেওয়া বন্ধ হয়ে গেছে। আর গতবারের তুলনায় এবার তার মূল এফেক্ট অনেক দেরিতে পড়েছে। যার মানে একটাই, এবার ইনজেক্ট করা হয়নি, খাওয়ানো হয়েছে। আদ্রিয়ান কিছুক্ষণ গম্ভীরভাবে ভাবল। রুনা, ওই মেয়েটাই এসেছিল নতুন এ বাড়িতে। আগের কাজের মেয়েটার স্বামী অসুস্থ থাকায় ননদ রুনাকে এনে রেখে দিয়ে গেছিল। আর সেই তো 4 মাস আগে ফিরে গেছে। আর অনিমাকে একটা খাবারই নিয়মিত দেওয়া হতো, ফ্রুট জুস। তাহলে সেটাতেই। কিন্তু রুনা এমন কেন করল? নিজের বোকামির জন্যে নিজেই নিজেকে মনে মনে বকল আদ্রিয়ান। আর একটু সতর্ক থাকা উচিত ছিল। ভাবনার মাঝে নাহিদ বলল, যত দিন যাবে অবস্থা তত খারাপ হবে। যদি এখনই ট্রিটমেন্ট শুরু না হয় তো ভয়াবহ কিছু হতে পারে। আদ্রিয়ান অস্থির হয়ে বলল, হ্যাঁ তো ট্রিটমেন্ট শুরু কর। টাকা যত লাগে লাগবে। নাহিদ গম্ভীর স্বরে বলল, সমস্যাটা অন্য জায়গায়। আদ্রিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? শি ইজ প্রেগনেন্ট। একটা মানুষের জীবনের অন্যতম সুখের মুহূর্ত আসে যখন সে জানতে পারে যে তার সন্তান, তার অস্তিত্ব পৃথিবীতে আসতে চলেছে। আদ্রিয়ানের ক্ষেত্রেও এটার ব্যতিক্রম ঘটেনি। অনিমা মা হতে চলেছে কথাটা শোনার পর ওর মনে হয়েছিল ওই মুহূর্তে ও পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। এতটাই আনন্দ হচ্ছিল যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আনন্দের এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছিল ওর চোখ দিয়ে। নাহিদের সামনেই ঘুমন্ত অনিমার কপালে চুমু দিয়েছিল। কিন্তু পরক্ষণেই নাহিদ যেটা বলেছিল সেটা ছিল ভয়ঙ্কর। অনিমার মানসিক অবস্থার যে অবনতি হচ্ছে সেটার মূল চিকিৎসা শুরু করা এখন কোনোভাবেই সম্ভব নয়। কারণ ওর এখন যেই মেডিসিনগুলো প্রয়োজন সেগুলো খেলে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আর অন্যদিকে খুব শীঘ্রই চিকিৎসা শুরু না হলে ও মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়বে। যত দিন যাবে ততই অনিমার আচরণ অস্বাভাবিক হতে থাকবে। এমনও হতে পারে যে পরে ওকে আর সুস্থ স্বাভাবিক করা সম্ভব হবে না। আর সেরকমটা হওয়ার সম্ভাবনাই বেশি। আদ্রিয়ান তখন নাহিদের কাছে জিজ্ঞেস করে, এখন কি করব তাহলে? নাহিদের কষ্ট হলেও নিজেকে সামলে আদ্রিয়ানের সামনে নিষ্ঠুর দুটো পথ খুলে দিয়ে বলে, যদি তুই বাচ্চাটাকে বাঁচাতে চাস তাহলে তোকে অনিমাকে নিয়ে রিস্ক নিতে হবে। কারণ ভবিষ্যতে যে ও সুস্থ হবে তার কোনো গ্যারান্টি নেই। আর অনিমাকে এখন সুস্থ করতে চাস তাহলে বাচ্চাটাকে। আদ্রিয়ান সহির দৃষ্টিতে তাকিয়েছিল নাহিদের দিকে। ওর বুঝতে বাকি নেই যে ঠিক কি বলতে চাইছে নাহিদ। কিন্তু এরকম কঠিন সিদ্ধান্ত কি করে নেবে ও? নিজের সন্তানকে মেরে ফেলবে, যে এখনো পৃথিবীর আলো দেখেনি? কিন্তু সেটা না করলে তো অনিমার ক্ষতি হয়ে যাবে। আদ্রিয়ান নাহিদকে জিজ্ঞেস করেছিল আর কোনো উপায় আছে কিনা। কিন্তু আর কোনো উপায়ই নেই। বাচ্চাটা অনিমার গর্ভে থাকাকালীন ও এত পাওয়ারফুল ঔষধ খেতে পারবে না। আর যদি খায় তো বাচ্চাটা ঠিক থাকবে না। ব্যর্থ আর অসহায় কণ্ঠেই সেটা আদ্রিয়ানকে জানিয়েছে নাহিদ। জীবনে প্রথমবার আদ্রিয়ানের মাথা কাজ করছে না, সিদ্ধান্তহীনতায় ভুগছে। আমার একটা বাচ্চা চাই আদ্রিয়ান। আমিও মা হতে চাই। বারবার অনির এই কথাটা মাথায় ঘুরছে। এতটা অসহায় নিজেকে এর আগে কোনোদিন মনে হয়নি ওর। কি করবে? কি করা উচিত এখন ওর? আবরার মেনশনে আজ খুশির বন্যা বয়ে যাচ্ছে। কয়েক মাস আগেই রিক আর স্নিগ্ধার কোল আলো করে স্নিগ্ধ এসেছে। আর আজ সকলেই জানতে পেরেছে যে অনিমাও মা হতে চলেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? মিসেস রিমা আর লিমা মিলে আজ সারাদিন রান্নাঘরে থেকে রান্না করেছে।
সবটাই অনিমা আর আদ্রিয়ানের পছন্দের খাবার। সকলেই আনন্দে মেতে আছে, আর অনিমার খুশি তো সবচেয়ে বেশি, যদিও সবার সামনে সেটা প্রকাশ করতে পারছে না। মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সবার এত আনন্দ দেখে লজ্জাও লাগছে অনেকটা। আদ্রিয়ান সোফায় বসে তাকিয়ে শুধু দেখছে সবার আনন্দ। এই আনন্দ কি করে নষ্ট করবে ও? মাঝে আরও 2 সপ্তাহ কেটে গেছে। প্রেগনেন্সির খবরটা আদ্রিয়ান বা নাহিদ কাউকে জানায়নি, কারণ আদ্রিয়ান তখনও সিদ্ধান্ত নিতে পারেনি। অনিমা নিজেই জানতে পেরেছে। পিরিয়ড মিস হওয়া আর শারীরিক বিভিন্ন সমস্যা দেখেই অনুমান করতে পেরেছিল ও। এরপর টেস্ট করানোর পর জানতে পারে মা হতে চলেছে। সেদিন অনিমার খুশি আর উচ্ছ্বাস দেখে সহির দৃষ্টিতে তাকিয়েছিল আদ্রিয়ান। অনিমা যখন আদ্রিয়ানকে জড়িয়ে ধরে আনন্দে কেঁদে দিয়েছিল, তখন আদ্রিয়ান প্রচণ্ড অসহায় বোধ করছিল। রাতে বিছানায় হেলান দিয়ে শুয়ে গম্ভীরভাবে ভেবে চলেছে আদ্রিয়ান ওর হাতে সময় খুব কম। নাহিদ তাড়া দিচ্ছে বারবার, যা সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নিতে হবে। দরজা লাগানোর আওয়াজে চোখ তুলে তাকালো ও। অনিমা এসেছে। অনিমা বিছানায় উঠে এগিয়ে গিয়ে আদ্রিয়ানের বুকে মাথা রেখে আলতো হাতে জড়িয়ে ধরল ওকে। আদ্রিয়ানও দুহাতে আগলে নিল। অনিমা বলল, আজ আমি খুব খুশি। আপনি জানেন এতদিন একটা বাচ্চার জন্যে মনটা কেমন ছটফট করত আমার। খুব কষ্ট হতো, তাই হয়তো মাঝে মাঝে এমন রুড বিহেভ করে ফেলতাম, তাই না? কিন্তু আর করব না, দেখবেন। আজ আমি ভীষণ খুশি। আমাদেরও ছোট্ট একটা বাবু আসবে। ছোট ছোট হাত পা নাড়িয়ে খেলবে, আদো গলায় আমাদের ডাকবে, খিলখিল করে হাসবে, তাই না? আদ্রিয়ান এতক্ষণ মনোযোগ দিয়ে অনিমার কথাগুলো শুনছিল। বাচ্চাটাকে নিয়ে মেয়েটার কত স্বপ্ন, আর এই কথাগুলো ওর স্বপ্নের পরিধিকেও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আদ্রিয়ানকে চুপ থাকতে দেখে অনিমা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপনি খুশি হননি? আদ্রিয়ান মুচকি হাসল। এরপর অনিমাকে নিজের বুকের সাথে আরও ভালোভাবে জড়িয়ে ধরে বলল, খুশি হব না কেন? খুব খুশি হয়েছি। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়। কাল সকালে কথা বলবো আবার। অনিমা আর কিছু না বলে পরম শান্তিতে আদ্রিয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে রইল। আদ্রিয়ান অনিমাকে বুকের সাথে চেপে ধরে রেখে চুপচাপ শুয়ে আছে। এই কয়েকদিন অনেক ভেবেছে, কিন্তু নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কিন্তু এখন ও সিদ্ধান্ত নিয়েছে। ও ওর বাচ্চাকে মারতে পারবে না, কোনোভাবেই না। অনিমা যদি ওর হৃদয় হয় তো ওদের এই বাচ্চা সেই হৃদয়ের স্পন্দন। কাউকেই ছাড়তে পারবে না ও, সম্ভবই না। তাই ওকেও একটা রিস্ক নিতে হবে। হ্যাঁ, যদি অনিমা পড়ে কখনো সুস্থ নাও হয়, তাতে কি? অনিমা যেমন থাকবে সেরকমভাবেই আগলে রাখবে ও অনিমাকে। হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু ও ঠিক সামলে নেবে। তবুও নিজের সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না ও। অনিমাকে সোজা করে শুয়ে দিয়ে ওর মাথায় গভীরভাবে একটা চুমু দিল আদ্রিয়ান। এরপর ওর পেটের দিকে তাকাল। পেটের ওপর হালকা করে হাত বুলিয়ে আলতো করে চুমু দিল। এখানে ওর সন্তান, ওর অংশ একটু একটু করে বড় হচ্ছে, যে ওকে বাবা বলে ডাকবে। ভাবতেই বুকের মধ্যে প্রশান্তির হাওয়া বয়ে গেল। জাবিন নিজের রুমের বিছানায় হেলান দিয়ে কারো সাথে একটা কথা বলছে। ওর দৃষ্টি হাতের নখের দিকে, আর মুখে মিষ্টি হাসি ঝুলে রয়েছে। সশব্দে দরজা লাগানোর শব্দে জাবিন হালকা চমকে তাকালো দরজার দিকে। অভ্র ভেতরে ঢুকে দরজা লক করে দাঁড়িয়ে আছে। অভ্র চোখে মুখে রাগ স্পষ্ট। জাবিন অভ্র দিকে তাকিয়ে থেকেই বলল, আমি পরে কল করছি বেবি। এখন বাই। জাবিনের মুখে বেবি ডাক শুনে অভ্র রাগ আরও বেড়ে গেল।
জাবিন উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আপনাকে না বলেছিলাম আমার থেকে দূরে থাকবেন? এখানে এসেছেন কেন? জাবিনের প্রশ্নকে পুরোপুরি অবজ্ঞা করে অভ্র বলল, কার সাথে কথা বলছিলে ফোনে? জাবিন একটু অবাক হয়ে তাকালো অভ্র দিকে। তারপর একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলল, দ্যাটস। কথাটা শেষ করার আগেই অভ্র জাবিনের 2 হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে শক্ত কণ্ঠে বলল, দ্যাটস ডেফিনেটলি মাই বিজনেস। কোজ। জাবিন এবার অভ্র চোখে চোখ রেখে বলল, কোজ? অভ্র আজ কোনোরকম সংকোচ ছাড়াই বলে ফেলল, আই লাভ ইউ। কেন বুঝছ না সেটা? আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? জাবিন অভ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বাসতাম, কিন্তু এখন আর বাসি না। আপনাকে ভালোবাসার কোনো কারণও নেই এখন আর। কথাটা বলে জাবিন চলে যেতে নিলেই অভ্র হাত ধরে টেনে আবার নিজের কাছে এনে বলল, মজা করছো আমার সাথে? দুদিনেই সব ভালোবাসা উবে গেল। আমি তোমাকে রিজেক্ট করেছি বলে? জাবিন এবার একটু রেগে গেল। রাগে শরীর কেঁপে কেঁপে উঠছে। ও দাঁতে দাঁত চেপে বলল, তো আপনি কি ভেবেছিলেন আপনি আমাকে রিজেক্ট করার পর আমি দেবদাসী হয়ে থাকব? মুভ অন করব না? অভ্র এবার নিভল। সত্যিই তো বলেছে, কিন্তু ও তো জাবিনকে ছাড়তে পারবে না। এই কয়েক মাসে হাড়ে হাড়ে টের পেয়েছে জাবিনকে ছেড়ে বেঁচে থাকা ওর পক্ষে অসম্ভব। ও এবার ঠান্ডা মাথায় জাবিনের দুকাঁধে হাত রেখে বলল, আমি তো মানছি ভুল করেছিলাম। ক্ষমাও চেয়েছি কতবার। কেন ওরকম করেছি সেটাও বলেছি। এবার অন্তত ক্ষমা করে দাও প্লিজ। আর কত কষ্ট দেবে? এদিকে তোমার ভাইও আমার মাথার ওপর খাড়া ধরে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে বলি দিয়ে দেবে টাইপ। তুমি সেটা চাও বলো? লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে না? জাবিন এবার আর নিজেকে সামলাতে পারল না, ফিক করে হেসে দিল। অভ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাবিনের দিকে। জাবিন অভ্র দু কাঁধে হাত রেখে ভ্রু নাচিয়ে বলল, কি মিস্টার, কেমন দিলাম? এবার বুঝেছ ভালোবাসার মানুষ ফিরিয়ে দিলে কত কষ্ট হয়? অভ্র চোখ ছোট ছোট করে কিছুক্ষণ জাবিনের মুখের দিকে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে ধরে বলল, তার মানে এতদিন সব নাটক চলছিল? জাবিন দাঁত কেলিয়ে বলল, জি স্যার। অভ্র এক ভ্রু উঁচু করে বলল, আর তোমার ক্রাশবয়? জাবিন অবাক হওয়ার ভান করে বলল, সেটা আবার কে? তোমাকে তো। জাবিনকে আর কে পায়? অভ্র থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে চলে গেল। অভ্র ছুটল ওর পেছনে। আদ্রিয়ানের আজও ফিরতে বেশ রাত হল। স্টুডিও থেকে বেরিয়ে খুব গোপনে মাদারের কাছে গিয়েছিল সবার চোখে ধুলো দিয়ে। এরপর গোপন মিটিং চলছিল, যেখানে রিক আর হাসান কোতোয়ালো ছিল। কবির শেখ আর রঞ্জিত চৌধুরীর বর্তমান অবস্থা আর পরিকল্পনা নিয়েই কথা বলেছিল ওনারা। রুনা নামের মেয়েটাও একেবারে নিখোঁজ। সব ঝামেলা শেষ করে অনিমার জন্যে আইসক্রিম আর বার্গার কিনে নিল। সকালে বের হওয়ার সময় আনতে বলেছে মেয়েটা। বেশ ক্লান্ত শরীরেই রুমে ঢুকল, কিন্তু রুমটা অন্ধকার। আদ্রিয়ান ভেতরে এসে দুপা দিতেই পায়ে কাচের টুকরো ঢুকে গেল। ব্যথা পেয়ে চোখ বন্ধ করে নিল আদ্রিয়ান। বুঝতে বাকি রইল না এই মেয়ে আজ আবার খেপেছে। সারাদিন পর বাড়ি ফিরে এসে কারোরই এসব ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আদ্রিয়ান রাগ না করে একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কতদিন পারবে নিজের ধৈর্য রাখতে? আদ্রিয়ানের পায়ে কাচটা বেশ গভীরভাবে ঢুকে গেছে। এক পা টেনে গিয়ে রুমের লাইটটা জ্বালিয়ে সারা রুমে তাকিয়ে অবাক হয়ে গেল।
নিচে পানির গ্লাসটা কয়েক টুকরো হয়ে ছড়িয়ে আছে। তার মধ্যে একটা টুকরোই ওর পায়ে ঢুকে গেছে। অনিমা বিছানায় উল্টো ফিরে শুয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আদ্রিয়ান পা টেনে এগিয়ে গিয়ে টি টেবিলে বার্গার আর আইসক্রিমের প্যাকেটটা রাখল। সোফায় ব্যাগটা রেখে বসে পড়ল। এরপর আস্তে করে পায়ের কাছটা বের করল। যথেষ্ট ব্যথা করছে, কিন্তু দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করে নিল। ব্যথা নিয়েই দ্রুত কাজগুলো পরিষ্কার করে ফেলল। বাড়ির কাউকে ডাকলে সবাই বুঝে যাবে ব্যাপারটা। যদিও অনিমার অস্বাভাবিক ব্যবহারের কিছুটা আভাস সবাই পেয়ে গেছে, কিন্তু যতটুকু তারা দেখেছে সেটুকুতে মুড সুইংই ভেবেছে। কারণ অনিমা এখন রুম থেকে খুব কম বের হয়। আর আদ্রিয়ানও চায় না কেউ এখনই জানতে পারুক এই ব্যাপারে, তাহলে সমস্যা হয়ে যাবে। যদিও রিক স্নিগ্ধাকে জানিয়েছে ব্যাপারটা, কারণ ওরা দুজনেই ডক্টর। অনিমার দিকে তাকিয়ে দেখল বারবার চাদর খামছে ধরছে আর পা ঘষছে বিছানায়। বোঝাই যাচ্ছে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনই কিছু করতে হবে, নয়তো আবার পাগলামি শুরু করবে। অনিমা প্রেগনেন্ট, তাই ফ্রেশ না হয়ে ওর কাছে যাওয়াও ঠিক হবে না। তাই কেটে যাওয়া পায়ে ঔষধ না লাগিয়েই শার্টটা কোনোরকম খুলে একটা টি শার্ট আর 2 কোয়ার্টার প্যান্ট নিয়ে দ্রুত চলে গেল ওয়াশরুমে। কোনোরকম ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে এসে দেখে অনিমা উঠে বসে পড়েছে। দরজা খোলার আওয়াজে অনিমা ক্ষিপ্ত চোখে তাকাল। ছলছলে চোখ দুটো লালচে হয়ে আছে ওর। অনিমা ঝাঝালো কণ্ঠে বলল, কেন এসেছেন বাড়িতে? এইটুকু সময়ের জন্যে আসার কি দরকার ছিল? বাকি সময়টা বাইরে কাটিয়ে দিলেই তো পারতেন। আর এসব এনে ন্যাকামো করছেন আমার সাথে? ন্যাকামো? কথাটা বলে উঠে দাঁড়িয়ে বার্গারের প্যাকেটটা ফেলার জন্য ধরতে গেলেই আদ্রিয়ান ধরে ফেলল অনিমাকে। একটানে নিজের কাছে এনে ঝাপটে ধরল। অনিমা ছোটার জন্যে ছটফট করছে, কিন্তু পারছে না। আদ্রিয়ান অনিমার ঘাড়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, সরি বউ, অনেকগুলো সরি। আর কখনো লেট হবে না, প্রমিস। দরকার নেই আপনার কোনো সরি এর। চলে যান এখান থেকে, আপনার চেহারাও দেখতে চাই না আমি। বলে ঝাড়া দিয়ে নিজেকে ছাড়াতে নিলেই আদ্রিয়ান আরও শক্ত করে অনিমাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, আমার চেহারা দেখতে হবে না, চোখ বন্ধ করে থাকো। বলে অনিমাকে কোলে তুলে নিল। অনিমা নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে আদ্রিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু গায়ের জোরে আদ্রিয়ানের সাথে পেরে ওঠা ওর পক্ষে সম্ভব না। এদিকে আদ্রিয়ান নিজের পায়ের তীব্র ব্যথাকে উপেক্ষা করে নিজের প্রেয়সীকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। অনিমাকে নিয়ে সোজা বিছানায় শুয়ে দিয়ে অনিমাকে একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। অনিমা চেঁচিয়ে যাচ্ছে নিজের মতো করে, আর নিজের সব শক্তি কাজে লাগিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু আদ্রিয়ান এখন ওকে ছাড়তে পারবে না। এই মেয়েকে এখন ছেড়ে দিলেই সারা ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে দেবে। এতে বাচ্চাটারও ক্ষতি হতে পারে। তার চেয়েও বড় কথা, অনিমা নিজেই হাতে পায়ে ব্যথা পাবে এরকম পাগলামো করতে গিয়ে। অনিমা মোচড়াতে মোচড়াতে বলল, ছাড়ুন আমাকে, নইলে আমি কিন্তু। আদ্রিয়ান হাতের বন্ধন আরও শক্ত করে বলল, আমার বউ আমি ছাড়ব কেন? যদি কেউ চুরি করে নিয়ে যায়? অনিমা থেমে গিয়ে কটমটে চোখে তাকিয়ে বলল, আপনি মজা করছেন আমার সাথে? আজব, মজা করব কেন? আমার এত সাহস আছে নাকি? ছাড়ুন। আচ্ছা, ছেড়ে দেব, কিন্তু তুমি তো বার্গার খেতে চেয়েছিলে, আমি কিনে এনেছি, খাবে না? অনিমা কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু আদ্রিয়ানের কথা শুনে আবার তেলে বেগুনে জ্বলে উঠল। চেঁচিয়ে আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, খাবো না আমি এসব আর।
আপনি আপনার কাজ করুন গিয়ে। আমার খাওয়া নিয়ে একদম ভাবতে যাবেন না। খবরদার না। আদ্রিয়ান ব্যাপারটা বুঝতে পেরে বলল, আচ্ছা কুল। ঠিকই তো। একে তো লেট করে এসেছি, তার ওপর তোমার খাওয়া নিয়ে তদারকি করছি। বড্ড সাহস হয়ে গেছে আমার। শাস্তি দেওয়া উচিত, তাই না? অনিমা গাল ফুলিয়ে তাকালো আদ্রিয়ানের দিকে। ছটফটানি একটুখানি কমালো। আসলে অনিমার অবস্থা এখন এরকম যে ওর সাথে যদি কেউ তালে তাল মেলায়, ওর কথায় সায় দেয়, ও যেটা বলছে সেটাকেই গুরুত্ব দেয়, তাহলে ও কিছুটা হলেও শান্ত হয়। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, শাস্তি দিতে চাও আমায়? অনিমা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আদ্রিয়ান অনিমার পেটে আলতো করে হাত রেখে বলল, তুমি কি জানো আমাদের বেবি এখন অনেক টায়ার্ড হয়ে আছে? তুমি যদি জেগে থেকে আমাকে শাস্তি দাও, তাহলে আমাদের বেবি আরও টায়ার্ড হয়ে যাবে। তাই এখন ঘুমিয়ে পড়। কাল সকালে উঠে আমাকে শাস্তি দিও। হুম। অনিমা জেদ আর কান্না মিশ্রিত কণ্ঠে বলল, না, আমি এখনই দেব। ছাড়ুন আমায়। আদ্রিয়ান হতাশভাবে একবার তাকালো অনিমার দিকে। ওর নিজেরই ভীষণ ক্লান্ত লাগছে। সারাদিনের অনেক পরিশ্রম গেছে। একটু ঘুমের দরকার ছিল এখন ওর। লম্বা দুটো শ্বাস নিয়ে নিজেকে সামলে অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, জান পাখি, তুমি রাত জাগলে বেবির কষ্ট হবে তো। ও তো তোমার ভেতরে আছে, তাই না? তুমি কষ্ট দেবে ওকে? অনিমা ভ্রু হালকা কুঁচকে খানিক অসহায় ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। এরপর কিছু একটা ভেবে আদ্রিয়ানের বুকে মুখ গুজে শুয়ে পড়ল। আদ্রিয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদিকে ওর পা দিয়ে রক্ত বের হচ্ছে, ব্যথা অনুভব করছে। কিন্তু অনিমাকে না ঘুম পাড়িয়ে ঔষধ লাগাতে পারবে না। মানসিক, শারীরিক সবভাবেই ক্লান্ত ও। মাঝে 3 মাস পেরিয়ে গেছে। অনিমা প্রায় 6 মাসের প্রেগনেন্ট। কিন্তু গত 3 মাসে অনিমার অবস্থার অবনতিই হচ্ছে। নাহিদের পক্ষে বাচ্চার ক্ষতি এড়িয়ে যতটা চিকিৎসা করা সম্ভব সেটুকু করছে, কিন্তু এতে কিচ্ছু হবে না। হাসান কোতোয়াল নিজের মেয়ের এমন অবস্থা শুনে নিজেও মানসিকভাবে ভেঙে পড়েছেন। আদ্রিয়ান ওনাকে কথা দিয়েছে যে ওনার মেয়ের কিচ্ছু হবে না, সুস্থ হয়ে যাবে। এছাড়াও রিক, স্নিগ্ধা, নাহিদ, অভ্র এরা ব্যাপারটা জানে। ওরা বেশ চিন্তিত অনিমার ব্যাপারটা নিয়ে। বাড়ির বাকি সবাইকে এখনো বুঝতে দেয়নি আদ্রিয়ান। অরুমিতা, তীব্র, স্নেহা এসেছিল অনিমার সাথে দেখা করতে, কিন্তু ওরাও কিছু বোঝেনি। এভাবে চললে বেশিদিন ব্যাপারটা গোপন রাখা যাবে না, সেটাও বুঝতে পারছে ও। বাড়ির লোকেদের ইতিমধ্যেই ব্যাপারটা হালকা নজরে পড়েছে, কিন্তু কিছু করারও নেই। আদ্রিয়ান যখন বাচ্চাটাকে নষ্ট না করার সিদ্ধান্ত নিয়েছিল, বলেছিল যে যাই হোক না কেন ও অনিমাকে সামলে রাখবে, তখন নাহিদ বলেছিল ব্যাপারটা কিন্তু এতটাও সহজ হবে না যতটা সহজ করে আদ্রিয়ান বলছে। আজ আদ্রিয়ান বুঝতে পারছে যে সত্যিই তাই। ব্যাপারটা এতটাও সহজ নয় যতটা ও ভেবে নিয়েছিল। অনিমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ওকে সামলাতে আদ্রিয়ানকে যথেষ্ট কষ্ট করতে হচ্ছে। প্রথমত গর্ভবতী, দ্বিতীয়ত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। অকারণেই হুটহাট রেগে যাওয়া, জিনিসপত্র ভেঙে ফেলা, অসময়ে বিভিন্ন বায়না ধরা, এগুলোর মাত্রা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। ওকে সামলাতে আদ্রিয়ানকে এক প্রকার যুদ্ধ করতে হচ্ছে। অথচ এই অনিমাই আদ্রিয়ান চোখ রাঙালেই চুপ হয়ে যেত, আদ্রিয়ানকে বুঝত, সবার জন্য ভাবত, পরিস্থিতি বুঝে ম্যাচিউরিটির সাথে সিদ্ধান্ত নিত। ভাবতেই ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আদ্রিয়ানের। সাথে কবির শেখের ওপর ভীষণ রাগ হচ্ছে। ওনার জন্যেই আজ মেয়েটা এত কষ্ট পাচ্ছে। কিন্তু না, ও হাল ছাড়বে না।
কিন্তু কিভাবে সামলাবে এত সব? তবে আর মাত্র 3টা মাস ওকে কষ্ট করতে হবে। পারতেই হবে ওকে, যেভাবেই হোক। যাকে ভালোবাসে তার জন্যে এইটুকু পারবে না? স্বামী স্ত্রীর সম্পর্ক তো এমনই হওয়া উচিত। সুখের দিনগুলো যেমন দুজন একসাথে কাটায়, কোনো একজনের দুঃখ বা সমস্যাটাও দুজনকেই ভাগ করে নিতে হয়। এসব ভাবতে ভাবতে অনিমার মুখের দিকে তাকিয়ে দেখল ও ঘুমিয়ে পড়েছে। মুচকি হেসে কপালে একটা চুমু দিল। এরপর উঠে বসে দেখল পা দিয়ে এখনো রক্ত ঝরছে, দ্রুত ঔষধ লাগাতে হবে। উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল। আস্তে করে অনিমার পেটের ওপর হালকা করে হাত রেখে পেটে চুমু দিয়ে বলল, তাড়াতাড়ি চলে এসো চ্যাম্প। তোমার মায়ের খুব কষ্ট হচ্ছে। তুমি চলে এলে আমরা দুজন মিলে তোমার মাকে সুস্থ করে তুলব। একদম ফিট এন্ড ফাইন। ডান? আদ্রিয়ানের যেন মনে হলো অনিমার পেটের মধ্যে থেকে ওর বাচ্চা ওকে বলছে ডান। নিজের এরকম অদ্ভুত ভাবনায় নিজেই হেসে ফেলল ও। আদ্রিয়ানের গ্যাংয়ের জন্যে যে অফিস রয়েছে তার কেবিনে আদ্রিয়ান, রিক, অভ্র, আদিব আর হাসান কোতোয়াল বসে আছেন। নাহিদ নিজের কাজে গেছে। সকলেই গভীর ভাবনায় মগ্ন। কিছুক্ষণ আগেই কবির শেখ ফোন করেছিল। এক প্রকার কটাক্ষ করেই কথা বলেছে আদ্রিয়ানের সাথে। তার প্রথম কথাই ছিল, বউকে সামলে আমার পেছনে লাগার সময় পাচ্ছ তো ভাগ্নে? কিছুক্ষণ কথা লড়াই হওয়ার পর আদ্রিয়ান শক্ত কণ্ঠে বলেছিল, তোমাকে আগেও বলেছিলাম মামা, আমার ওপর আঘাত করলে ততটাই শাস্তি পাবে যতটা অন্যায় করেছ। কিন্তু অনির গায়ে যদি আঁচ আসে তাহলে ভীষণভাবে পস্তাবে। কিন্তু তুমি সেই ভুলটাই করলে। সুতরাং পস্তানোর জন্যে তৈরি থাকো। এখন আপাতত ওনারা কবির শেখ আর রঞ্জিত চৌধুরীর লোকেশন জানার চেষ্টায় আছে। সেটা নিয়েই মিটিং। হাসান কোতোয়াল অসহায় কণ্ঠে বললেন, মামুনির কি অবস্থা এখন? আদ্রিয়ান শহীর চোখে তাকালো ওনার দিকে, এরপর মলিন একটু হাসি দিয়ে বলল, সিনিয়র চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। হাসান কোতোয়াল এতেই বেশ ভালোভাবে বুঝতে পারলেন যে অনিমার অবস্থার কোনো উন্নতি হয়নি। আরও কিছু দরকারি কথা সেরে হাসান কোতোয়াল বেরিয়ে গেলেন। ওনাকে আবার নিজের অফিসে যেতে হবে। কিছুক্ষণ পর আদিব বলল, আশিসের কোনো খবর জানিস? আদ্রিয়ান ল্যাপটপ ওপেন করতে করতে বলল, হ্যাঁ জানি, কিন্তু তোদের জানাবো না। ওর আরেকটু শাস্তির দরকার আছে। ও যেটা করেছে সেটা কোনো ছোটখাটো অন্যায় না। আগে আমার মনমতো শাস্তি হোক, বাকিটা পরে দেখছি। বাকিরা কিছু বলল না, কারণ ওরা জানে আদ্রিয়ান ওর সিদ্ধান্তে অটল। অভ্র একটু ইতস্তত করে বলল, স্যার আমার কিছু বলার ছিল। আদ্রিয়ান ল্যাপটপে চোখ রেখেই বলল, জাবিন আর তোমার প্যাচ আপ হয়ে গেছে, তাও 3 মাস আগেই। এই 3 মাস দুজনে জমিয়ে প্রেম করেছ, এটাই বলবে তো? তুমি না বললেও আমি জানি। এসব ঝামেলা মিটে গেলে এনগেজমেন্ট আর জাবিনের পড়াশোনা কমপ্লিট হলে বিয়ে। কিছু বলার আছে? রিক, অভ্র, আদিব এক প্রকার হা করে তাকিয়ে আছে। এত ঝামেলার মধ্যেও এই ছেলের সবদিকে নজর থাকে। কি করে? এই জন্যই হয়তো লোকটা স্পেশাল। অভ্র নিজেকে সামলে বলল, না স্যার, ঠিক আছে। আদ্রিয়ান যেভাবে ওদের 3 মাসের কীর্তির রশিদ এনে হাতে ধরিয়ে দিল, এরপর আর কিছু বলার থাকে? সত্যিই এই ছেলে মারাত্মক। হঠাৎ করেই আদ্রিয়ানের মাথায় কিছু একটা এলো। কাউকে কিছু না বলেই ঝটপট বেরিয়ে পড়ল ওখান থেকে। শহরের বেশ নীরব গলির 5তলা একটা বিল্ডিং এর একটা ফ্ল্যাটের রুমে মুখোমুখি বসে আছো আদ্রিয়ান আর মাদার। দুজনে বিছানার 2 প্রান্তে বসে আছে। গত 2 বছর যাবৎ আদ্রিয়ান মাদারকে এখানে রেখেছে।
সেটা হাসান কোতোয়াল আর আদ্রিয়ান ছাড়া কেউ জানে না। মাদারের কাছে এমন অনেক ডকুমেন্ট আছে যেটা কবির শেখ আর রঞ্জিত চৌধুরী দুজনের জন্যই বিপজ্জনক। যদি সেটাকে সঠিকভাবে সঠিক সময় কাজে লাগাতে পারে তবেই। এই কারণেই মাদারকে এখানে নিরাপদে রেখে দিয়েছে আদ্রিয়ান। আর এতগুলো দিন উপযুক্ত সময়ের অপেক্ষা করেছে। মাদার আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আজ হঠাৎ কাগজগুলো চাইছ যে? আদ্রিয়ান লম্বা একটা শ্বাস ফেলে বলল, আর সময় নষ্ট করা যাবে না মাদার। অনির অবস্থাটা তো বললাম তোমাকে। এখন এক একটা মুমেন্ট খুব ইম্পর্টেন্ট আমাদের জন্যে। মেয়েটার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ওকে কি করে সামলাচ্ছি শুধুমাত্র আমি জানি। আমাদের বাচ্চাটা আসার আগে কিছু করতেও পারছি না আমি। আমাদের কেয়ারফুল থাকতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা থেকে বের হতে হবে। কিন্তু তুমি তো বলেছিলে এই কাগজগুলো ব্যবহার করার সঠিক সময় আসেনি, তাহলে? সঠিক সময় তৈরি করতে নিতে হবে। রিস্ক নিতেই হবে, অন্তত অনি আর আমার বাচ্চার জন্যে। মাদার কিছুক্ষণ নীরব থেকে একটা গম্ভীর শ্বাস ফেললেন। তারপর উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা ব্যাগ বের করে আদ্রিয়ানের হাতে দিলেন। আদ্রিয়ান প্যাকেটটা হাতে নিয়ে বলল, আরজু শর্মার মা তোমাকে কিছু বলেছিল এ বিষয়ে? আর মাদার কিছুক্ষণ ভেবে বললেন, না, ওর মা এই বিষয়ে বিশেষ কিছুই বলেনি। শুধু বলেছিল এগুলো কোনো বিশ্বাসযোগ্য জার্নালিস্টের হাতে তুলে দিতে। আসলে ওই সময় উনি এই কেসটা নিয়েই কাজ করছিলেন। কিন্তু পুরোটা সলভ করার আগেই তো ওনাকে। এটুকু বলে মাদার থামলেন। আদ্রিয়ান বুঝল ব্যাপারটা। আসলে হাসান কোতোয়ালের সাথে যোগাযোগ হতো আরজুর মায়ের। কিন্তু রাজশাহীর ওই অ্যাক্সিডেন্টটাই সব ভেস্তে দেয়। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে বলল, আসছি মাদার, অনেক কাজ আছে এখন। সাবধানে থাকবেন। মাদার মাথা নেড়ে সম্মতি দিলেন। মাদারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল আদ্রিয়ান। এখন আবার যেতে হবে ওদের গ্যাংয়ের অফিসটাতে। সবার আগে রুনাকে খুঁজতে হবে এখন। ওকে দিয়েই আস্তে আস্তে পৌঁছতে হবে কবির শেখ আর রঞ্জিত চৌধুরীর কাছে। আবরার মেনশনের ড্রয়িং রুমে বসে আছে বাড়ির সবাই। সবার মুখেই একরাশ গাম্ভীর্যতা। মাঝে কেটে গেছে আরও একটা মাস। এই এক মাসে অনিমার অবস্থা আরও বেশি খারাপ হয়েছে। আদ্রিয়ান এতদিন ব্যাপারটা গোপন রাখতে চাইলেও আর সম্ভব হয়নি, যদিও এটা হওয়ারই ছিল। আর আদ্রিয়ান নিজেকে প্রস্তুত করেই নিয়েছিল আজকের দিনের জন্যে। আজ দুপুরবেলা খাবার টেবিলে হঠাৎই অনিমা ভীষণ রেগে গিয়ে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে আর চিৎকার চেঁচামেচি শুরু করে। সমস্যা ছিল যে মাংসে ঝাল বেশি পড়ে গেছিল। আর অনিমা ঝাল একদমই খায় না। আর এই সামান্য কারণে অনিমার এরকম উত্তেজিত হয়ে যাওয়া। তার ওপর এরকম ব্যবহার করা, যেরকম ব্যবহার ওনাদের চেনা অনিমা করতেই পারে না। মানিক, আবরার, রিমা, লিমা হতভম্ব হয়ে গেছিল এরকম ব্যবহার দেখে। এতদিন যেটুকু সন্দেহ ছিল তখন সেটা বিশ্বাসে পরিণত হয়ে গেল। আর যাই হোক, অনিমা স্বাভাবিক অবস্থায় এরকম ব্যবহার করবে না। অনিমা এখন রুমে আছে। সন্ধ্যায় আদ্রিয়ান ওরা সবাই বাড়ি ফিরতেই মানিক আবরার সবাইকে ডাকলেন বসার রুমে। আদ্রিয়ানকে সবটা বলতেই আদ্রিয়ান বুঝতে পারল যে আর লুকিয়ে রাখা সম্ভব না। আজ বলে দিতেই হবে। তাই সেটাই করল ও। সবটা শুনে কিছুক্ষণ চুপ মেরে রইলেন তারা। নীরবতা ভেঙ্গে মানিক আবরার বললেন, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আদ্রিয়ান মাথা নিচু করে রেখেই বলল, সরি বাবা, কিন্তু আমি তোমাদের টেনশনে ফেলতে চাইনি। মিসেস রিমা বললেন, তাই বলে বলবিই না? আর এত বড় রিস্ক নেওয়ার আগে কাউকে জানালি পর্যন্ত না।
যদি বাচ্চাটা আসতে আসতে অবস্থা আরো খারাপ হয়ে যায়? যত দিন যাচ্ছে ওর সুস্থ হওয়ার চান্স কমে যাচ্ছে। বাচ্চা কি ভবিষ্যতে আর আসতো না আদ্রি? আদ্রিয়ান চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে বলল, তো কি করতাম কি আমি? মেরে ফেলতাম আমার বাচ্চাটাকে, আমার অস্তিত্বের অংশকে? একটা কথা বলো তো মা, আজ যদি তোমাকে জাবিন বা আমার মধ্যে কোনো একজনকে মেরে ফেলতে বলা হয়, পারবে মারতে? মিসেস রিমা চমকে উঠলেন। আদ্রিয়ান বলল, চমকালে কেন মা? তোমার একজন সন্তান তো থাকবেই, আরেকজনকে মেরে ফেলতে সমস্যা কি? মিসেস রিমা ধমকে বললেন, কি বলছিস এসব? আদ্রিয়ান মুচকি এক হাসি দিয়ে বলল, খারাপ লাগলো তো? ও আমার সন্তান মা, শুধুমাত্র এখনো অবধি পৃথিবীতে আলো দেখেনি বলে, ওকে এখনো দেখতে পাইনি বলে, ছুঁতে পারিনি বলে ওর মূল্য আমার কাছে কম হবে, সেটা কে বলল তোমাকে? মিসেস লিমা বললেন, আর অনির মূল্য? বাচ্চাটা আসতে আসতে অনি যদি সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর যদি সুস্থ না হয়, তাহলে পারবে ওকে নিয়ে সারা জীবন কাটাতে? আদ্রিয়ান নিজের খালামণির দিকে তাকিয়ে বলল, আমাকে পারতে হবে, আমি পারব। আমার বাচ্চাটাকে আসতে দাও, আমি আপ্রাণ চেষ্টা করব অনিকে সুস্থ করার। আর যদি ও সুস্থ না হয়, ও যেমনই থাকুক, আমি তেমনভাবেই ওকে আগলে রাখব। পরিস্থিতি যেমনই হোক, ওকে আমি ছাড়ব না। মানিক আবরার বললেন, ব্যাপারটা ততটাও সহজ নয় আদ্রিয়ান। ভালোবাসাটা যদি সবসময় সহজ সময়ের জন্যেই বরাদ্দ থাকে, তাহলে সেটা ভালোবাসা কোথায় বাবা? কথাটা বলতে বলতে আদ্রিয়ানের গলা হালকা কেঁপে উঠেছিল। মানিক আবরার মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন নিজের ছেলের দিকে। আজ সত্যিই গর্ব হচ্ছে ওনার, এমন এক রত্নের জন্মদাতা উনি। সত্যিই উনি বুক ঠুকে বলতে পারেন, ও আমার ছেলে। মিসেস রিমাও ছেলের সিদ্ধান্তে সন্তুষ্ট। আর রিক একমনে শুনছিল আদ্রিয়ানের কথাগুলো। আদ্রিয়ানের ভালোবাসা যত দেখছে ততই অবাক হচ্ছে। নিজেই নিজেকে প্রশ্ন করে, ও কি পারত আদ্রিয়ানের মতো করে অনিকে ভালোবাসতে? হয়তো না। এরকম প্রেমিক পুরুষ তো ঘরে ঘরে হয় না। অনিমা বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে, আর আদ্রিয়ান খাইয়ে দিচ্ছে ওকে। কিছুক্ষণ আগে স্নিগ্ধা চেকআপ করে গেছে ওকে। এমনিতে কোনো সমস্যা নেই, সব ঠিকই আছে। আদ্রিয়ান অনিমাকে খাইয়ে দিয়ে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আজ কি করেছ তুমি? বাবা মার সামনে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়েছ? এটা ঠিক হয়েছে? অনিমা মুখ ফুলিয়ে বলল, ঝাল দিয়েছ কেন মাংসতে এত? আমি খেতে পারি না। আর আমি তো বাবা মামনির ওপর রাগ করিনি, আমি তো মনির ওপর রাগ করেছি। আদ্রিয়ান অনিমার চুল ঠিক করে দিতে দিতে বলল, দেখো, ভুল তো মানুষই করবে তাই না? ভুল করে পড়ে গেছে, এর জন্য এরকম করতে হয়? কাউকে এসব ছোটখাটো বিষয়ে হার্ট করতে নেই। এটা তো তুমিই একসময় আমাকে বলতে তাই না? যখন আমি মাঝে মাঝে সার্ভেন্টদের ওপর রেগে যেতাম, আমাকে দিয়ে দুবার সরিয়েও বলিয়েছ। ভুলে গেছ? অনিমা মাথা নিচু করে লজ্জিত কণ্ঠে বলল, সরি। আদ্রিয়ান অনিমার মাথায় চুমু দিয়ে বলল, সরিটা আমায় না, কালকে মনিকে গিয়ে বলবে, আর বাবা মাকেও। মনে থাকবে? অনিমা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। আদ্রিয়ান এবার চট করেই অনিমার পেটে মাথা রেখে বলল, আজকে এখনো অবধি আমার চ্যাম্পের সাথে কথা বলাই হয়নি। আমার চ্যাম্পটা কি করছে এখন? আদ্রিয়ান নিজে নিজেই কথা বলছে আর নিজেই উত্তর দিচ্ছে। মাঝে মাঝে পেটের ওপর ছোট ছোট চুমু দিচ্ছে। ব্যাপারটা বেশ ভালো লাগছে অনিমার। কিছুক্ষণ পরপরই খিলখিলিয়ে হেসে উঠছে ও।
কিন্তু ঘুমাতে যাওয়ার সময় হলো আরেক বিপদ, বিছানার চাদর অনিমার পছন্দ হচ্ছে না। এটা বদলাতে হবে। অথচ আজ সকালেই মনি এসে নতুন চাদর বিছিয়ে দিয়ে গেছে। আদ্রিয়ান বলল, অনিমা চাদরটা তো সুন্দর দেখো। নতুন চাদর? প্লিজ শুয়ে পড়ো সোনা, অনেক রাত হয়েছে। কিন্তু অনিমা নাছোড়বান্দা, এই চাদরে ও শোবে না। অবশেষে আদ্রিয়ানকে কাবার্ড থেকে নতুন আরেকটা চাদর এনে নিজের হাতে বিছিয়ে দিতে হলো। এরপর অনিমাকে শোয়াতে পারল। এটুকু করতে এক প্রকার যুদ্ধই করতে হলো আদ্রিয়ানকে। রাত ৩টার দিকে হলো আরেক ঝামেলা। অনিমা জেগে আদ্রিয়ানকে ডাকতে শুরু করল। এমন সময় অনিমার ডাক শুনে দ্রুত উঠে বসল। প্রথমে ভেবেছিল অনিমার কোনো সমস্যা হয়েছে, কিন্তু অনিমা যেটা বলল তাতে ও হাসবে নাকি মাঝরাতে হাত পা ছড়িয়ে কাঁদবে সেটাই ভাবছে। অনিমা মুখ ফুলিয়ে বায়না করল ওর খিদে পেয়েছে, বিরিয়ানি খাবে। এই রাত ৩টে বাজে, আদ্রিয়ান বিরিয়ানি কোথায় পাবে সেই চিন্তাতেই আদ্রিয়ানের মাথা ধরার জোগাড় হয়েছে। আদ্রিয়ান বেশিক্ষণ হয়নি ঘুমিয়েছে। কাঁচা ঘুম ভেঙে যাওয়া, তার ওপর অনিমার এমন বায়না। মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক, বরং না হওয়াটাই অস্বাভাবিক। আদ্রিয়ান নিজেকে শান্ত করে বলল, অনি, কাল সকালে খাও। দেখ রাত ৩টে বেজে গেছে, এমন সময় আমি বিরিয়ানি কোথায় পাব? অনিমা জেদ ধরে বলল, কোথায় পাবেন মানে? বানিয়ে আনুন। আমি এখনই খাবো মানে খাবো। আদ্রিয়ান আবারও হতাশ দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমার চিন্তা করার ক্ষমতা বা মানসিক অবস্থা যদি স্বাভাবিক হতো তাহলে হয়তো বোঝানো যেত, কিন্তু এখন অনিমা বুঝবে না, কারণ ওর মস্তিষ্ক স্বাভাবিক আচরণ করাবে না ওকে দিয়ে। তার ওপর ৭ মাসের গর্ভবতী ও। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল কিচেনে। একা অনেক থেকেছে, তাই মোটামুটি সব রান্নাই জানা আছে ওর। রাত ৩টা বাজে, হাই তুলতে তুলতে বউয়ের জন্যে বিরিয়ানি রান্না করেই ফেলল অবশেষে। রুমে গিয়ে নিজের হাতে করেই খাইয়ে দিল অনিমাকে। অনিমা তো এখন বিরিয়ানি পেয়েই খুশি, বাকি কোন দিকে নজর নেই। খাওয়ানো শেষ করে অনিমাকে ঘুম পাড়িয়ে তবেই শান্তি মিলল। ক্লান্ত চোখে একবার অনিমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলল আদ্রিয়ান। কি অবস্থাই না করছে এই একটা মেয়ে ওর। অনিমার এরকম অদ্ভুত আচরণ ওকে রোজই সহ্য করতে হয়। মাঝরাতে খাওয়ার বায়না, পা ফুলে গেছে এখন, পায়ের ব্যথায় কষ্ট পেলে পায়ে তেল মালিশ করে দেওয়া, টিপে দেওয়া। মাঝে মাঝে এসিতেও অনিমার কাজ হয় না, গরমে কষ্ট পায়, তখন আদ্রিয়ান প্রায় সারারাত জেগে হাতপাখা দিয়ে হাওয়া দেয়। আর এমনিতে বাকি সব পাগলামো তো আছেই। বাইরের এত প্রেশার সহ্য করে বাড়িতে এসে আবার অনিমার দেওয়া এরকম প্রেশার নিতে যে ওর ভালো লাগে তা না। মাঝে মাঝে বেশ বিরক্ত হয়, রেগেও যায়, কিন্তু অনিমাকে বুঝতে দেয় না। কষ্ট হলেও নিজেকে স্বাভাবিক রাখে। কেন রাখবে না? অনিমা যখন সুস্থ ছিল তখন আদ্রিয়ান ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত ছোট ছোট বিষয়গুলোতেও খেয়াল রাখত। সকালে রেওয়াজের সময় নিয়মিত আদার চা এনে দেওয়া, জগিংয়ের পর জুস দেওয়া, নিজের হাতে খাবার বেড়ে দেওয়া, বেরোনোর সময় পোশাক বের করে দেওয়া, রেডি হতে সাহায্য করা, বাড়ি ফিরলেই শরবত এনে দেওয়া, ক্লান্ত থাকলে নিজের হাতে খাইয়ে দেওয়া, আদ্রিয়ানের চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দেওয়া। সবটাই করত অনিমা। কিন্তু এখন মেয়েটা তো অসুস্থ, তার ওপর ওর সন্তানকে পৃথিবীতে আনার জন্যেই তো অনিমার চিকিৎসা বন্ধ করল ও। সেই মেয়েটার জন্যে এইটুকু ত্যাগ করতে পারবে না ও? যে মেয়েটা ওকে ভরসা করে, ওর হাত ধরে নিজের পরিবার ছেড়ে ওর কাছে এসেছে, ওর স্ত্রী হয়ে এসেছে, সুস্থ থাকতে সবসময় ওর সব খেয়াল রেখেছে, সেই মেয়েটার জন্যে এইটুকু না করতে পারলে ও স্বামী হওয়ার যোগ্যই না। আদ্রিয়ান এটা মানে আর বিশ্বাসও করে। আদ্রিয়ান ওর নিজের ক্যাবিনে বসে কিছু একটা ভাবছে খুব গভীরভাবে।
ওর ঠিক পাশেই বসে আছে নাহিদ। আদ্রিয়ানের দিকে তাকিয়ে ও কি ভাবছে সেটা বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ ভাবার পর আদ্রিয়ান বলল, কি বুঝলি? নাহিদ একটা লম্বা শ্বাস ফেলে বলল, অবস্থাটা মোটেই ভালো নয় আদ্রিয়ান। বাচ্চাটা আসতে এখনো প্রায় 1.5 থেকে 2 মাস। এতগুলো দিন কি করব বুঝতে পারছি না। আদ্রিয়ান সহির কণ্ঠে বলল, চান্স কতটুকু? নাহিদ কিছুক্ষণের জন্যে চুপ হয়ে গেল, এরপর মাথা নিচু করে বলল, এখনো অবধি 20%। আদ্রিয়ান কিছু বলবে তার আগেই দরজায় নক পড়ল। ওরা তাকাতেই অব্র বলল, স্যার, রুনা এসছে আপনার সাথে দেখা করতে, সাথে একটা মেয়েও আছে। আদ্রিয়ান চেয়ারে হেলান দিয়ে বাঁকা হেসে বলল, পাঠিয়ে দাও। চলবে।